ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি স্যামুয়েল টেইলর কলরিজের বিখ্যাত একটা কবিতা কুবলা খান নিয়ে। আমরা জানি যে কুবলা খান রোম্যান্টিকজম এবং সুপারন্যাচারাল এলিমেন্টে পূর্ণ। কবিতাটি লেখা হয়েছিল 1798 সালে, কিন্তু পাবলিশড হয়েছিল 1816 সালে। এই কবিতাকে ড্রিম পম বলা হয়, কারণ আমরা জানি কলরিজ আফিম ইটার ছিলেন। তিনি আফিম সেবন করতেন এবং আফিমের ঘরে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের পুরো অংশ ভুলে যাননি, কিছু অংশ মনে ছিল এবং সে মনে থাকা অংশকে কেন্দ্র করেই তিনি আলোচ্য কবিতাটি রচনা করেছিলেন। এবং এই কবিতার সোর্স হচ্ছে এ ট্রাভেল বুক ভার্সেস পিলগ্রিমেজ। কুবলা খান একটা হিস্টোরিক্যাল ফিগার। সে গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান, অর্থাৎ চেঙ্গিস খানের সে নাতি ছিলেন। কুবলা খান 1257 থেকে 1294 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এই কুবলা খান একসময় অর্ডার করেছিলেন যে তার ক্যাপিটাল জানাডুতে একটা প্লেজার ডোম নির্মাণ করতে, যেটা স্যাক্রেড রিভার আলফের তীরে অবস্থিত হবে, যেটা গুহা থেকে অরিজিনেট হবে এবং ফ্লো করবে। এই জানাডুকে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়, যেমন জ্যান্ডু, জ্যামডু অথবা জিয়ান্ডু। এখানে ইমাজিনারি এই প্লেজার ডোম বা প্লেজার হাউস, যেটা আনন্দ বিনোদনের জন্যই তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এই কুবলা খান। এটা রোমান্টিকতায় পূর্ণ, সুপার ন্যাচারাল এলিমেন্টে পূর্ণ। এই ল্যান্ডস্কেপ, যেটা ভয় ভীতির এক জায়গা, রহস্যপূর্ণ, মিস্টোরিয়াস। ল্যান্ডস্কেপটা একটু অদ্ভুত, যেটা ক্রমশ ঢালু হয়ে গ্রিন হিল এবং সিডার গাছে ঘেরা বনের মধ্য দিয়ে ফ্লো করেছে। আর এই নদীটা গুহা থেকে অরিজিনেট হয়ে পৌঁছে গেছে সাগরের একেবারে তলদেশে, যেটা একেবারে বটমলেস। কিন্তু এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল যে কোনো নদী ফ্লো করে সাগরের তলদেশে যেতে পারে না। কিন্তু যেহেতু এটা স্বপ্নের উপর ভিত্তি করে আলোচ্য কবিতাটি লেখা হয়েছে, সুতরাং এটা একটা ইমাজিনারি বা ফিকশনাল প্লেজার ডম কুবলা খানের। ঠিক এরকম কথা বলা হয়েছে যে এটা সাগরের তলদেশে চলে গেছে। এটা এমন একটা জায়গা যেখানে কেবল ফেয়ার এবং ড্রেড, ভীতি এবং আতঙ্ক বিদ্যমান। এই প্লেজার ডোমটা সাগরের তীরে অবস্থিত হবে, যেটা ঝর্ণা এবং এই কেভ বা গুহার মাঝখানে অবস্থিত। এই জায়গাটা একই সাথে স্যাক্রেড এবং ম্যাজিক্যাল, অর্থাৎ ভৌতিক বা জাদুকরি একটু মোহ বা এনচেন্টিং রয়েছে, এরকম একটা জায়গা। এটা স্বাভাবিক কোনো জায়গা না। এই প্লেজার ডোমের প্রতিচ্ছবি সাগরের ঢেউয়ের উপর পড়েছে। যে প্লেজার ডোমটা নির্মাণ করার আদেশ দিয়েছে, কুবলা খান বলছে যে এই প্লেজার ডোমের প্রতিচ্ছবিটা সাগরের ঢেউয়ের উপর পড়বে বা জলের উপর পড়বে। কোটেশনগুলো এইরকম: দ্য রিফ্লেকশন লে সাসপেন্ডেড অ্যাজ ইট ওয়ার হাফ ওয়ে ডাউন বিলো দ্য সারফেস। অর্থাৎ বলছে দ্য রিফ্লেকশন মানে তো আমরা বুঝি যে প্রতিচ্ছবি, বিল্ডিংয়ের প্রতিচ্ছবিটা লে সাসপেন্ডেড ঝুলে পড়বে, অ্যাজ ইট ওয়ার যেন, হাফ অ্যাওয়ে ডাউন বিলো দ্য সারফেস উপরিভাগের নিচে, হাফ ওয়ে মানে অর্ধেক পথের মতো, বা এই বিল্ডিংয়ের যে পুরোপুরি একটা ছায়া রয়েছে বা রিফ্লেকশন রয়েছে, এটার অর্ধেক যেন সারফেসের নিচের দিকে ঝুলে গেছে। আসলে এটা সম্ভব না, জাস্ট স্বপ্নে যেভাবে দেখেছিলেন সেইভাবে তিনি এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন। যে এই ঝর্ণা ও জলের শব্দ ক্ষীণ সুরেলা সঙ্গীতের মতো, যেটা গুহার দিকে ধাবিত হচ্ছে। এই বিল্ডিংটা সুন্দর মনে হবে, এবং যেটা মনে হবে যেটা হিউম্যান মেড নয় বা কোনো মানুষ তৈরি করেনি। এটা এমন এক শিল্প স্থাপত্য যা কল্পনা করা যাবে না, বা এরকম শিল্প স্থাপত্য আর কখনোই তৈরি করা হয়নি, কখনো দেখা হয়নি এরকম। এই হাউসের উপরে কিছু গম্বুজ থাকবে, ডম থাকবে, যেগুলো সানলাইট পড়বে, সূর্যের আলো পড়বে, এতে ওয়ার্ম হবে, উষ্ণ হবে, উত্তপ্ত হবে। আবার বলছে যে এই বিল্ডিং বা এই প্যালেসের পাশে বরফে ঘেরা স্থান থাকবে, যেটা এই বিল্ডিংটা আবার শীতল রাখবে, তুষারে ঢেকে রাখবে। আবার কুবলা খান বলেছেন, ডিসক্রিপশান দিয়েছেন যে এই বাগানটা এমন একটা জায়গায় অবস্থিত হবে, সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত গাছ থাকবে সেখানে। এছাড়াও ওল্ড বা পুরাতন গার্ডেন থাকবে। এর মিডলটা হবে সানি, খুবই রৌদ্রময়। এই প্লেজার ডোম আনন্দের কোনো কমতি থাকবে না এখানে। এই ডোমে এখানে সূর্যের আলো থাকবে, আবার বরফে ঢাকা কিছু অংশও থাকবে। এই প্লেজার ডোমটা বা এই বিল্ডিংটা বিউটি, প্লেজার এবং ভায়োলেন্সে পূর্ণ। এখানে ভায়োলেন্সও রয়েছে। এখানে আমরা একটু পরেই জানবো যে ভায়োলেন্সটা কী কী। এবং কুবলা খানের ডিসক্রিপশানটা এইরকম যে যেটা 10 কিলোমিটার ফার্টাইল জায়গার উপরে এটা নির্মাণ করা হবে, এই প্লেজার ডোমটা,
যে ডিসক্রিপশানটা কুবলা খান দিচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখেছিলেন যে 10 কিলোমিটার ফার্টাইল মানে উর্বর একটা জায়গা, এইখানে এটা তৈরি করা হবে, এর পাশে দিয়ে দেয়াল থাকবে বা ওয়াল তোলা থাকবে এবং একটা টাওয়ার থাকবে, এই কথা বলেছেন। এরপরে আবার বলেছেন যে এখানে যে বাগান থাকবে, এই বাগানগুলো ওল্ড থাকবে, অর্থাৎ সব বাগানই থাকবে, তার মধ্যে কিছু ওল্ড থাকবে, সুগন্ধিযুক্ত সিডার গাছের বাগান থাকবে, এর মাঝখানে কিছু সানি প্লট থাকবে, অর্থাৎ যে জায়গাটা থাকবে এই জায়গাটা হবে খুবই রৌদ্রময়, এখানে রোদের ঝলকানি থাকবে। কিন্তু আসলে একটু যদি খেয়াল করা হয় বা ভাবা হয় তাহলে দেখা যাবে যে এমন কোনো মানে বাগান নেই যে বাগানের মাঝখানে খুবই আলো পড়বে, সিডার গাছের বৃক্ষে ভরা। তাহলে যদি গাছটা ভরায় থাকে, বাগানটা ভরায় থাকে, তাহলে মাঝখানে এখানে ব্রাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এটা ভৌতিক, যেখানে কবি বলেছেন যে মিডলটা হবে সানি রৌদ্রময়, কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং এটা একটা ফিকশনাল বা ইমাজিনারি একটা প্লেজার ডম। এখানে সেজম থাকবে, ফাটল থাকবে, অর্থাৎ গুহা থেকে যে রিভারটা ফ্লো করছে এর মাঝখানে ফাটল থাকবে এবং এই ফাটল থেকে পাথরের টুকরোগুলো ছিটে ছিটে পড়বে এবং দেখে যেন মনে হবে শস্য দানা পড়ছে বা শস্যের বীজ পড়ছে। তো এই বিল্ডিংয়ের যে ডিসক্রিপশান বা প্লেজার ডোমের যে ডিসক্রিপশানটা দিয়েছেন এই এসটি কলরিজ কুবলা খানের হয়ে, সেখানে বোঝা যাচ্ছে যে এখানে বাস্তবতা নেই বা রিয়েলিটি নেই, সুপার ন্যাচারাল এলিমেন্ট এবং এই কি বলে রোমান্টিক জোমে পূর্ণ। এই প্লেজার ডোমে একজন মহিলাকে দেখা যাচ্ছে যে সে এদিক সেদিক যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে তার ডেমন লাভারকে খুঁজে পাওয়ার জন্য। মৃদু চাঁদের আলোতে সে সার্চিং করছে তার এই ডেমন লাভারকে, অর্থাৎ তার এই ডেমন লাভার অর্থাৎ এখানে ভৌতিক বা প্রেতাত্মার যে প্রেমিক, এটা এই মহিলার সঙ্গে লাভ মেকিং করে মিসিং হয়ে গেছে, যাকে সে খুঁজে পাচ্ছে না, কিন্তু তাকে সে মরিয়া হয়ে খুঁজছে তার সঙ্গ পাওয়ার জন্য বা তার দেখা পাওয়ার জন্য। কুবলা খান এই প্লেজার ডোমে বসে জলের গর্জনের মধ্যে, অর্থাৎ যে সাগরের জলের গর্জন হচ্ছে, এই গর্জনের মধ্যে তার পূর্বপুরুষদের ভয়েস শুনতে পেয়েছে বা তার অ্যানসেস্ট্রাল যারা ছিল অ্যানসেস্টর, তাদের কণ্ঠস্বর সে শুনতে পেয়েছে এবং তাদের কণ্ঠস্বর যেন তাকে বলে দিচ্ছে যুদ্ধের শুরু হচ্ছে বা যুদ্ধের একটা ইঙ্গিত বহন করছে সেই কথাগুলো বা কণ্ঠস্বরগুলো। আর এটা হচ্ছে এসটি কলরিজ স্বপ্ন দেখেছিলেন যে অ্যাবিসিনিয়ান একটা মেইড ডালসিমার প্লে করছে। ডালসিমার হচ্ছে একটা প্লে মানে মানে বাদ্যযন্ত্র, যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা প্লে করছে এবং মাউন্ট অ্যাভোরার গান গাচ্ছে। মাউন্ট অ্যাভোরা হচ্ছে একটা গান বা গানের একটা রকম ফের, যেমন ক্লাসিক্যাল মিউজিক, সেরকম একটা স্পেশাল মিউজিক হচ্ছে এই মাউন্ট অ্যাভোরা। তো এই মাউন্ট অ্যাভোরার একটা গান গাচ্ছে এই অ্যাবিসিনিয়ান মেইড, যেটা কলরিজ স্বপ্নতে দেখেছিলেন। আর এই গানটা এই কুবলা খানের পূর্বপুরুষদের কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে একটা সিম্বলিক্যালি। সুতরাং এখানে স্পষ্ট সিম্বল রয়েছে। কুবলা খানের এই ভীষণটাকেই এসটি কলরিজের স্বপ্ন, এসটি কলরিজের এই স্বপ্নটাই কুবলা খানের হয়ে এখানে কাজ করছে। তো এই কবিতায় অনেক সিম্বল রয়েছে। সিম্বলের দিক থেকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে প্রথমে বলছে স্যাক্রেড সি, অর্থাৎ যে সিটা ছিল, সাগরটা ছিল, এটাকে আমরা স্যাক্রেড বলছি, বা আলফ যে রিভার এটাকেও স্যাক্রেড বলছি। স্যাক্রেড বলার কারণ হচ্ছে যে এটা স্যাক্রেড অর্থ পবিত্র, সুতরাং লাইফকে বোঝানো হয়েছে যেটা পবিত্র। সানলেস সি, অর্থাৎ বলা হয়েছে যে এই নদীটা সাগরের তলদেশে চলে গেছে, যেখানে বটমলেস, সূর্যের আলো পৌঁছায় না। এটা হচ্ছে ইনফিনিটি অফ ডেথ, অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে, নিথর মৃত্যুকে বোঝানো হয়েছে। এরপর বলছে সিজলেস টার্মোইল, বা সীমাহীন যেই জলের ধারা বা জলের তালমাটাল অবস্থা, এটাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আর্থ মাদার ব্রেথিং, অর্থাৎ সাগরে যখন সিজলেস টার্মোইল হয়, জলোচ্ছ্বাসের মতো হয়, জলের ঢেউ উপচে পড়ে, তখন এটাকে সিম্বলাইজ করা হয়েছে যে এই পৃথিবী বা মাতৃকা, মাদার যেটা, এই মৃত্তিকা মা, এটা ব্রেথিং করছে। অর্থাৎ মানুষ যখন জলের মধ্যে থেকে ব্রেথিং করে তখন ভুটি বা বুদবুদ এরকম কিছু গজায়। তো এটা সিম্বলিক্যালি বোঝাচ্ছে যখন এই পৃথিবী যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন এই ঢেউগুলো টার্মোইল করছে। ওয়ার্নিং মুন, এই ওয়ার্নিং মুনটা হচ্ছে যে ক্ষয়িষ্ণু একটা ক্ষয়িষ্ণু চাঁদ, যেটা একদম মৃদু আলোয় মিটমিট করছে। উইমেন অয়েলিং, উইমেন মানে মহিলা, অয়েলিং মানে বিলাপ করা বা শোক করা, যে মহিলাটা তার ডেমন লাভারের জন্য শোক করছে বা বিলাপ করছে। এটা হচ্ছে মিস্টিক গ্ল্যামার অফ সেক্স,
অর্থাৎ সেক্সের জন্য বেপরোয়া হওয়া বা মরিয়া হয়ে যাওয়া, এটাকে বোঝানো হচ্ছে। এরপরে বলছে ড্যান্সিং রক, যে কথাগুলো বলছিলাম আমরা যে পাহাড় থেকে এই পাথরগুলো টুকরো টুকরো হয়ে পড়ছিল, বা এটাকে ড্যান্সিং রক বলা হচ্ছে, যেটা ডাইনামিক এনার্জি অফ বার্থ অ্যান্ড ক্রিয়েশন, জন্ম বা সৃষ্টির একটা শক্তি বা প্রক্রিয়াকে বোঝানো হয়েছে এই ড্যান্সিং রককে দ্বারা। অর্থাৎ এই যেই রকগুলো বা পাথরগুলো পড়ছিল, নড়াচড়া করছিল, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, এগুলোকে ডাইনামিক এনার্জি অফ বার্থ অ্যান্ড ক্রিয়েশন হিসেবে উল্লেখ করা হয়েছে। রোমান্টিক এলিমেন্ট, উইমেন ওয়েলিং ফর হার ডেমন লাভার, এই যে মহিলাটা তার ডেমন লাভারের জন্য ওয়েলিং করছিল। এরপরে অ্যানসেস্ট্রাল ভয়েস, কুবলা খান যে পূর্বপুরুষদের কথা শুনেছিল, এগুলো হচ্ছে রোমান্টিক এলিমেন্ট। এছাড়া হচ্ছে ডিস্টেন্স, টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ এই জায়গাটা কোন সময়ের তা সঠিকভাবে ইঙ্গিত করা যায় না, বা এই জায়গাটাও কোথায় তার কোনো সঠিকতা নেই, যদিও জানাডুতে অবস্থিত, কিন্তু এটা কোন জায়গায় এটা বাস্তবতার মধ্যে কোনো নেই, এটা ফিকশনাল স্টেট। সুতরাং এগুলো হচ্ছে এবার ড্রিম লাইক অ্যাটমসফিয়ার, অর্থাৎ যে এই অ্যাটমসফিয়ারটা কেমন ছিল, এখানে স্বপ্নাতুর ছিল, এখানে বাস্তবতা ছিল না। যে কথাগুলো আগেই বলেছি যে সুপার ন্যাচারাল এলিমেন্টের মতো বাগান ছিল, গাছ ছিল, এই ভবনটা ছিল, ভবনের ছায়া পড়ছিল নদীর উপরে, এগুলো সবগুলো একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ার, এগুলি হচ্ছে রোমান্টিক এলিমেন্ট। তো এরপরে যদি আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টকে খুঁজতে যাই, তাহলে পাবো যে এই প্লেজার ডোম অ্যান্ড ইট সারাউন্ডিং ডিপ রোমান্টিক স্যাজম। তখন এখানে বলছে যে এই প্লেজার ডোম এবং এটার চারপাশ, এগুলোই হচ্ছে একটা রোমান্টিক বা ডিপ রোমান্টিক এলিমেন্ট। এই স্যাজম বা ফাটলের কথা বলা হচ্ছে, যেটা স্ল্যান্ড ডাউন দ্য গ্রিন হিলস অ্যাক্রস এ সিডারে কভার করা আছে, এইরকম একটা এই গ্রিন হিল, এটা সেটা সিডার বৃক্ষ দ্বারা কভার করা আছে, গ্রিন হিল এটা সেটা, এগুলো হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট, যেগুলো বাস্তব নয়। স্যাজম থেকে ঝর্নার পানি পড়ছে, এটা একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট। এবং নেচার ব্লেন্ডস উইথ সুপার ন্যাচারাল, এই প্রকৃতিটাই অতি প্রাকৃতিকতার সঙ্গে মিশে গেছে। যে প্রকৃতির কথাগুলো বলা হয়েছে, যে এটা ছিল সেটা ছিল ইত্যাদি ছিল, এই প্রত্যেকটা উপাদানই সুপার ন্যাচারালে জমে ব্লেন্ডিং হয়েছে, অর্থাৎ এগুলো মধ্যে স্বাভাবিকতা ছিল না, অস্বাভাবিকতা ছিল। তো এটাই হচ্ছে আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। মেবি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।